আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দিব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। শুরুতেই আমাদের হাতে থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই থাকবে গরম খবর। এবার যুদ্ধের নতুন মোড়ে রূপ নিল, জানাবো সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েল সেনাদের গোলাগুলি। আরও জানাবো আন্তর্জাতিক সমর্থক থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে, ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। ফের ইসরায়েলমুখী সব জাহাজে হামলার হুমকি হাউসিদের। এদিকে গাজা নিয়ে ভয়ঙ্কর হুঁশিয়ারি হামাস প্রধানের। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের চিরস্থায়ী সমাধানে জাতিসংঘের সম্মেলন আহ্বান রাশিয়ার। এবং সর্বশেষ জানিয়ে দিব রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ তথ্য। এদিকে ইউক্রেনকে সাহায্যের ক্ষমতা শেষ হয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন। সীমান্তে হিজবুল্লাহর সাথে ইসরায়েলের গোলাগুলি। ইসরায়েলের উত্তর সীমান্তে লেবাননে হিজবুল্লাহর সাথে সংঘাতে লিপ্ত হয়েছে ইসরায়েলি সেনারা। আনুমানিক 65,000 বাসিন্দাকে বাড়ি থেকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। ইসরায়েলের সালামি শহর থেকে আল জাজিরার রিপোর্টার সারা খাইরাত জানিয়েছেন, ইসরায়েল থেকে লেবাননের সীমান্তের দিকে ছোড়া আর্টিলারি ফায়ারের শব্দ শোনা গেছে। উত্তর সীমান্ত এখন সামরিক অঞ্চলে পরিণত হয়েছে, সেখানে বেশ কয়েকটি চেকপোস্ট বা চেকপয়েন্ট রয়েছে। সারা আরও জানিয়েছেন, লেবাননের সীমান্তবর্তী সুলমি শহরের দিকে যাওয়ার সময় তিনি ও তার টিম সাইরেনের শব্দ শুনতে পেয়েছেন। এ সময় ইসরায়েলি সীমান্তের দিকে আর্টিলারি ফায়ার ছোড়া হয়েছে। সুলমি একটি ভূতের শহরে পরিণত হয়েছে বলে জানিয়েছেন সারা। সেখানকার প্রশিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, অনেক ব্যবসা দেউলিয়া হয়ে যাবে এমন উদ্বেগের মধ্যে রয়েছেন বাসিন্দারা। আনুমানিক 65,000 ইসরায়েলিকে বাড়ি ছেড়ে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সীমান্তের ওপর থেকে আসা রকেটের কারণে বাসিন্দারা ঘরে ফিরতে যেতেও ভয় পাচ্ছেন। সূত্র আল জাজিরা। আন্তর্জাতিক সমর্থন থাক বা না থাক, গাজায় যুদ্ধ চলবে, ঘোষণা ইসরায়েলি মন্ত্রীর। আন্তর্জাতিক সমর্থন থাকুক আর নাই থাকুক, গাজায় যুদ্ধ চালিয়ে যেতে চায় ইসরায়েল। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এলি কোহেন একথা বলেছেন, খবর এএফপি এবং আনাদুলু এজেন্সির। পশ্চিম জেরুজালেমে সফররত অস্ট্রেলিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী টিম ওয়াটসের সঙ্গে বৈঠকের সময় কোহেন বলেছেন, গাজায় যুদ্ধবিরতি হামাসের জন্য উপহারের মতো কাজ করবে, ফলে তারা ফিরে যেতে ইসরায়েলের বাসিন্দাদের হুমকি দেওয়ার অনুমতি পাবে। তার মন্ত্রণালয় থেকে জারি করা একটি বিবৃতিতে কথা বলা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন যে ইসরায়েল বিশ্বজুড়ে সমর্থন হারাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে তার সরকার শক্তিশালী ও পরিবর্তন করতে চায়। বাইডেন ওয়াশিংটনে একটি প্রচারণা তহবিল সংগ্রহ করেছেন, বলেছেন নেতানিয়াহুর সরকার ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে রক্ষণশীল সরকার, এটি দ্বিরাষ্ট্রীয় সমাধান চায় না। ইসরায়েল আকাশ ও স্থলপথে গাজার উপত্যকায় বর্ষণ করেছে, অবরোধ দিয়েছে ও 7 অক্টোবর হামাসের আন্তঃসীমান্ত অক্টোবরের আক্রমণের প্রতিশোধ হিসেবে সামরিক অভিযান চালিয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে তখন থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে 18,608 ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং 50,509 জন আহত হয়েছেন। সরকারি পরিসংখ্যান অনুসারে হামাসের হামলায় ইসরায়েলি নিহতের সংখ্যা 1,400 জন আর জিম্মি হয়েছেন 2,050 জন। ফের ইসরায়েলমুখী সব জাহাজে হামলার হুমকি হাউসিদের। ইসরায়েল অভিমুখে লোহিত সাগর দিয়ে কোনো পণ্যবাহী জাহাজ দেখে যেতে পারবে না বলে নতুন করে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউসি। গোষ্ঠীটির সর্বোচ্চ বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির মোহাম্মদ প্রধান আলী আল হাউসি এই মন্তব্য করেছেন। মোহাম্মদ আলী আল হাউসি বলেছেন, কোনো জাহাজ ইসরায়েলের দিকে অগ্রসর হতে পারবে না। রেডিও চালু রাখা হবে যেন আমরা সহজেই জাহাজের খবরাখবর পেতে পারি। সেই সাথে মিথ্যা পরিচয় দিয়ে বা অন্য কোনো দেশের পতাকা দিয়ে জাহাজ চলাচলের বিষয়ে হুঁশিয়ারি দিয়েছেন হাউসি বিপ্লবী বাহিনীর শীর্ষ কমিটির প্রধান। গাজায় ফিলিস্তিনির ওপর ইসরায়েলের নির্বিচারে হামলার প্রতিবাদে ইয়েমেনের পশ্চিম সমুদ্র তীরে ইসরায়েলের যোগাযোগ নিয়ন্ত্রণ করা হয়েছে। এর আগে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হাউসি বলেছেন, ইসরায়েলগামী সব জাহাজ হামলার লক্ষ্যবস্তু হবে। সেই সাথে ইসরায়েলি বন্দরগুলোতে যে কোনো কর্মকাণ্ড পরিচালনা এড়াতে আন্তর্জাতিক শিপিং কোম্পানিকে সতর্ক করেছে গোষ্ঠীটি। ইয়েমেনের উপকূলে আল মালদেব প্রণালীতে চলাকালকারী একটি ট্যাঙ্কার জাহাজে মঙ্গলবার অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল নিক্ষেপ করে ইরান সমর্থিত ইয়েমেনের হাউসি বিদ্রোহীরা। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। জাহাজটি নয়রাজান ভিত্তিক মালিকানাধীন এবং পরিচালিত ছিল। হামলায় ক্ষয়ক্ষতি হলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী। হামলার পর ইসরায়েলের সামরিক বাহিনী বলেছে, তারা লোহিত সাগরে তাদের সবচেয়ে উন্নত যুদ্ধজাহাজ SAR-6 ক্লাস করভেট মোতায়েন করেছে।
বিশ্লেষকরা বলছেন, ব্যস্ততম শিপিং ব্যবসায়ীকে অবরুদ্ধ করা এবং এর জের ধরে বিশ্ব অর্থনীতিকে পঙ্গু করে দেওয়ার জন্য কাজ করছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে বাহরাইনের বাইরে একটি বৃহত্তর সামুদ্রিক সুরক্ষা বাহিনী সংগঠিত করার চেষ্টা করা হচ্ছে। এদিকে লোহিত সাগরের মধ্য দিয়ে পণ্য পরিবহনের ব্যয় বাড়ছে। হাউসিরা তাদের হামলা বাড়াচ্ছে, আর এতে করে বিশ্বব্যাপী সরবরাহ ব্যাহত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। গাজা নিয়ে হামাস প্রধানের হুঁশিয়ারি। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের প্রধান ইসমাইল হানিয়া বলেছেন, যুদ্ধ পরবর্তী গাজা নিয়ে যে কোনো পরিকল্পনা যদি তাদেরকে বাদ দিয়ে করা হয় সেটা হবে সেফ ব্রিফ্রব। টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় হানিয়া বলেন, গাজায় কিংবা ফিলিস্তিনি স্বার্থ বিষয়ে কোনো চুক্তি হামাসকে বা প্রতিরোধ আন্দোলনগুলোকে বাদ দিয়ে করা হবে বিভ্রম। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর একটি মন্তব্যের একদিন পর হানিয়া এই বক্তৃতা করলেন। নেতানিয়াহু বলেছিলেন, যারা সন্ত্রাসবাদ এবং আর্থিক সন্ত্রাসবাদকে সমর্থন করে তাদের তিনি গাজায় প্রবেশ করতে দিবেন না। কিন্তু হানিয়া বলেন, তিনি ইসরায়েলি হামলা বন্ধ করতে আলোচনা করতে উন্মুক্ত। তিনি বলেন, জেরুজালেমকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠায় ফিলিস্তিনি জনগণের অধিকার নিশ্চিত করার রাজনৈতিক পথে নেতৃত্ব দিতে হামাস আলোচনা করতে প্রস্তুত। গাজা উপত্যকায় ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের ভয়াবহ গুপ্ত হামলায় ব্যাপক প্রাণহানি ঘটেছে ইসরায়েলি বাহিনীর। বুধবার ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তাদের 2 সিনিয়র কমান্ডার সহ বেশ কয়েকজন অফিসার এই হামলায় নিহত হয়েছে। এর ফলে গাজায় স্থল হামলা শুরুর পর থেকে নিহত ইসরায়েলি সৈন্যের সংখ্যা দাঁড়ালো 115। আর এটি ইসরায়েলিদের তথ্য। হামাসের দাবি আরও বেশি ইসরায়েলি সৈন্য নিহত হয়েছে। ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, সোজাইয়ার কেন্দ্রবিন্দুতে সবচেয়ে প্রাণঘাতী হামলা হয়েছে। এটি ছিল গাজায় ইসরায়েলি সৈন্যদের প্রবেশের পর সবচেয়ে প্রাণঘাতী একক হামলা। ফিলিস্তিন ইসরায়েল সংঘাতের চিরস্থায়ী সমাধানে জাতিসংঘের সম্মেলন আহ্বান রাশিয়ার। ইসরায়েল ফিলিস্তিন সংঘাতের স্থায়ী সমাধানে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের জন্য জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রতি আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ রুশ সিনেটরদের বলেছেন, এই সমস্যার চিরস্থায়ী সমাধান এবং ন্যায়সঙ্গত উপায়ে সমাধানে একমাত্র উপায় হল জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 স্থায়ী সদস্যদের সঙ্গে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজন করা। ল্যাভরভ বলেন, ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সেই ফিলিস্তিনি জনগণের প্রতি অব্যাহত অবিচার গুরুতর সন্ত্রাসী এবং চরমপন্থী অনুভূতিকে ইন্ধন যোগায়। হামাস ও ইসরায়েল উভয়ের সাথেই রাশিয়ার কার্যকর সম্পর্ক রয়েছে। মস্কো বারবার ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের আহ্বান জানিয়ে আসছে। চীন, ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের 5টি স্থায়ী সদস্যদের মধ্যে রাশিয়া একটি এবং অন্যতম। এবং সর্বশেষ জানিয়ে দিব, ইউক্রেনকে সাহায্যের ক্ষমতা শেষ হয়ে গেল যুক্তরাষ্ট্রের। মার্কিন কংগ্রেস অতিরিক্ত তহবিল অনুমোদন না করলে মার্কিন প্রশাসনের জন্য ইউক্রেনকে সাহায্য করার ক্ষমতা শেষ হতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কোনো সম্পূরক তহবিল ছাড়া ইউক্রেনকে জরুরি কর্মক্ষম দাবিতে সাড়া দিতে সাহায্য করার জন্য আমাদের ক্ষমতা দ্রুত শেষ হয়ে যাচ্ছে। তিনি তার সফররত ইউক্রেনের সমকক্ষ ভ্লাদিমির জেলেনস্কির সাথে আলোচনার পর একটি যৌথ সংবাদ সম্মেলনে একথা বলেন। মার্কিন যুক্তরাষ্ট্র যতদিন আমরা করতে পারি ইউক্রেনকে গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জাম সরবরাহ করা চালিয়ে যাবে, তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন। তিনি বলেছেন, মঙ্গলবারের শুরুতে কিয়েভকে $200 মিলিয়ন মূল্যে সামরিক সহায়তা অনুদান করেছেন, যার মধ্যে সমালোচনামূলকভাবে প্রয়োজনীয় সরঞ্জাম যেমন বিমান অন্তর্ভুক্ত ছিল। পাশাপাশি প্রতিরক্ষা, ইন্টারসেপ্টর, আর্টিলারি এবং গোলাবারুদ রয়েছে। হোয়াইট হাউস অক্টোবরে কংগ্রেসে 2024 অর্থবছরের জন্য একটি সম্পূরক বাজেটের অনুরোধ পেশ করেছে, যা 1 অক্টোবর থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছিল, প্রাথমিকভাবে ইসরায়েল এবং ইউক্রেনকে সহায়তা করার জন্য, তবে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীন এবং রাশিয়াকে প্রতিহত করার জন্য। বাইডেনের নেতৃত্বে ডেমোক্র্যাট দলের নির্বাহী শাখা এই উদ্দেশ্যে প্রায় $106 বিলিয়ন রাখতে চায়। অনুরোধ এবং বিকল্প বিলের ভবিষ্যৎ অস্পষ্ট রয়ে গেছে। হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের বেশ কয়েকজন রিপাবলিকান সম্প্রতি কিয়েভকে অব্যাহত আর্থিক সহায়তার বিরুদ্ধে কথা বলেছেন। হাউসের স্পিকার মাইক জনসন বারবার বলেছেন যে তিনি ইউক্রেনকে আরও সাহায্যের বিধানকে মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে নিয়ন্ত্রণ কঠোর করার শর্ত দিতে চান। সিনেটের সংখ্যালঘু নেতা মিস ম্যাককনেল একইভাবে কথা বলেছেন। সূত্র তাস নিউজের।